প্রিয় দর্শক, সবসময় চেষ্টা করবেন অল্প খরচের ভিতরে গরু ছাগল পালন করার। যদি আপনারা খরচ অতিরিক্ত বেশি করে ফেলে দেন, খাবার খরচ বা খাদ্য খরচ, তো আপনার লাভ হবে ঠিক আছে, কিন্তু পরিমাণটা একটু কম হবে লাভের। কিন্তু যদি আপনারা খাবার খরচটাকে যদি কোনোভাবে নিউট্রাল করতে পারেন, মানে একটু কমের মধ্যে আনতে পারেন, তাহলে দেখা যাবে যে লাভের পরিমাণটা একটু বেশি হবে। আমি কিন্তু দেখেন প্রত্যেকটা পার্টিতে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তাদের খাবারটা কিন্তু আমি ব্যবস্থাপনা করছি। আমি কিন্তু মোটেও বলবো না যে আমি একবারেই অল্প খরচে গরুদের খাওয়াই। আমি মোটামুটি একটা খরচের মধ্যে আছি। ধরে নেন আমার গরু প্রতি আমার দিন 100 টাকা করে খরচ হচ্ছে, 3 গরু 300 টাকা আমার দিনে খরচ হচ্ছে। এইরকমটা হচ্ছে, এটা বাস্তব কথা। মাসে হচ্ছে 9,000 টাকা, আমি 9,000-এ নিয়ে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। মানে খুশি, মানে এই আমার গরুগুলো যারা এখনো দেখেনি তারা একটু পরে দেখতে পারবেন। থাম্বনেইলে অবশ্যই আমার গরুর ছবি দেওয়াই ছিল। তো বুঝতে হবে যে এই গরুগুলোকে যে আমি দিনে 100 টাকা খাওয়াচ্ছি, এটা অনেক বড় কিছু। মাসে 3,000 টাকা খরচ হচ্ছে আমার প্রত্যেকটা গরুর পিছনে। অনেকে তো গরু পালন করে, ছোট গরুদেরকেই মনে করেন যে মাসে খাওয়াই হলো 5,000 6,000 টাকা করে। হ্যাঁ, মানলাম তাদের খাদ্যের সিস্টেমটা একটু অন্যরকম, ভিআইপি, তারা একটু দামি খাবারটা দিয়ে থাকে, তাদের গরু একটু তাদের ফ্যাটেনিং হয়। তো আমি সেটা করতেছি না, আমি একটু সাধারণ প্রক্রিয়ায় খাবারটা দিচ্ছি। এতে করে খরচটা কম হচ্ছে। লাভ যে কেমন হবে সেটা আমি বলতে পারবো না, লাভেরটা আমি পরে ধরবো। লাভ তো বিক্রি করার পরে বুঝতে পারবো যে কেমন লাভ হচ্ছে। কিন্তু আপাতত আমি অল্প খরচে যে পালন করতেছি, এতে অনেক কিছু, এতে আলহামদুলিল্লাহ। আর ভিউয়ার্স, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই উচিত। একটা জায়গায় কাজ করলেন, কাজ করে সে জায়গাটা নোংরা করে রেখে আসলেন তা না, অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, তাহলে দেখতেও ভালো লাগে এবং কেউ কোনো রকম কথাও শোনাবে না। এটা হচ্ছে আমার কথা। এখন আমি যাব আমার গরুদেরকে খাবার দেওয়ার জন্য। তার আগে একটা মূল্যবান কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনার মনের মধ্যে শখ থাকে যে আপনি একটা কিছু করবেন, তো সেই শখটাকে পূরণ করার জন্য আপনি চেষ্টা করেন, আপনি 1,000 টাকা ইনভেস্ট করেন। 1,000 টাকা ইনভেস্ট করে যদি আপনার যদি 20 থেকে 30 টাকাও লাভ হয়, আলহামদুলিল্লাহ বলে সেই টাকাটা নিয়ে আবার ইনভেস্ট করেন। এরকম করতে করতে আস্তে আস্তে দেখবেন যে আপনার টাকার পরিমাণটা কিন্তু বৃদ্ধি পাবে। সোজা কথা, আপনারা সকলে যারা উদ্যোক্তা হতে চান তারা আসল কথা উদ্যোগ নেওয়ার সাহসটা রাখেন। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিটা একটু বেশি হয়, ঝুঁকিটা অনেক বেশি হয় ব্যবসার ক্ষেত্রে। তবে হাল ছাড়লে চলবে না, অবশ্যই আপনাদের সকলকে চেষ্টা করতে হবে। আপনাদের আশেপাশে অনেক ব্যবসায়ীকে দেখবেন যারা এক সময় অনেক নিম্ন ছিল, কিন্তু আজ তারা অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে। আর এমনটা না যে আপনি লেখাপড়া জানেন না বলে আপনি জীবনে কিছু করতে পারবেন না, এটা একদম সম্পূর্ণ ভুল কথা। যে দেখবেন বড় বড় শিল্পপতিরা কিন্তু মাসে লাখ লাখ টাকা কামাই করতেছে, অথচ খোঁজ নিয়ে দেখেন কলম কি করে ধরতে হয় সেটাও তারা জানে না। এরকম অনেকেই আছে। তো সেখানে হয়তো বা আপনারা বা আমরা মোটামুটি হলেও পড়াশোনা করছি, 1 পর্যন্ত হলেও পড়ছি, 2 পর্যন্ত হলেও পড়ছি, অন্তত পক্ষে নিজের নামটা লিখতে পারি খাতায়। অনেকে সেটাও পারে না, তো সমস্যা নাই। আমি ভিডিও করতেছি বা আমার ভিডিও যারা দেখে তারা আমার মতনই গরিব, আমার মতনই মধ্যবিত্ত, বা আমার থেকে ধনী বা আমার থেকেও গরিব, এরকম হতে পারে। তো আমরা সকলে ভাই ভাই, কোনো সমস্যা নাই। আমাদের উচিত বেকার বসে না থেকে কোনো না কোনো কাজের প্রতি মন দেওয়া। আর কোনো কাজকে নিচু চোখে, ছোট চোখে দেখা যাবে না। কারণ যখনই আপনি কোনো কাজকে নিচু চোখে দেখবেন, তাহলে বোঝা লাগবে যে আপনার অন্তরের মধ্যে অহংকার চলে আসছে। এবং অহংকারীকে এই পৃথিবীর সকলে পছন্দ করলেও আল্লাহ তাআলা জীবনও পছন্দ করে না এই অহংকারীকে। তাই দয়া করে কোনো কাজকে ছোট চোখে দেখবেন না। বা কেউ যদি কোনো কাজ শুরু করে, সেটা হয়তো বা নিম্ন কাজ, বলতে পারেন যে রিক্সা চালায় বা ফুটপাতে একটা দোকান দিছে, তো তাকে কখনো আপনারা কেউ খোঁচা দিবেন না, বা যে আপনারা তার নামে কখনো বদনাম করবেন না বা তাকে নিয়ে হাসবেন না। তাকে প্রয়োজনে একটু প্রতিশ্রুতি দিবেন যে না, আলহামদুলিল্লাহ তুই যেটা করতেছিস আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতেছিস, তুই এটা দিয়ে শুরু কর, আস্তে আস্তে তোর অনেক উন্নতি হবে। এভাবে তাদের প্রশংসা করবেন। এতে করে দেখা যাবে যে তার মনের মধ্যে একটা শান্তি আসবে। সে শান্তি থেকে, মানে তার মনে যে শান্তিটা আসবে না, সে শান্তির কারণে আল্লাহর অশেষ রহমতে দেখা যাবে যে আপনারও অনেক উন্নতি হবে। আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হবে যে আপনি একটা মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন বা মানুষকে একটা ভালো কথা বলছেন, যে কথাটা শুনে মানুষের ভালো লাগছে। তো দেখা যাবে তার মাধ্যমে আপনার কিছুটা নেকি মানে ইনকাম হতে পারে। দেখতে পাচ্ছেন কিছু কবুতরদের আমি খাবার দিছি টিনের উপরে,
দুইটা ফাজিল মুরগি টিনের উপর উঠে কি করতেছে, নিজেরা খাওয়া বাদ দিয়ে কবুতরগুলোকে শুধু দাবড়া দাবড়ি করতেছে, মানে দৌড়ে নিয়ে দিচ্ছে। এটা কিন্তু একদমই ঠিক না। তারপরেও কি প্রত্যেকটা প্রাণীর ভিতরেই আল্লাহ তাআলা হিংসা দিয়েই পাঠাছে, প্রত্যেকটা প্রাণীর ভিতরেই। এটা তার চাক্ষুষ প্রমাণ, কিছু করার নাই। আমি সর্বোচ্চ পাহা কেটে দিব 2-1 মধ্যে, মুরগি দুইটার পাহা কিন্তু কেটে দেওয়া আছে। তারপরে ওরা মানে কল কবজা মানে বুদ্ধি খাটিয়ে ওপরে যে তা মোটামুটি ডিস্টার্ব করে। নিজের ভালো পাগলেও বোঝায়, এরা নিজের ভালো বুঝতেছে না। এরা ছোট মুরগি ভাবছিলাম যে এইভাবে খাচ্ছে, খাওয়া এতে করে এরা বড় হবে। নিচেও কিন্তু খাবার দেওয়া যায় মুরগিদের, কিন্তু নিচে যখন খাবার দেয় তখন এই দুটো খাওয়াবান, এই দুটো মনে করেন যে মারা ভাগে দেয় অন্য বড় মুরগিরা। এই কারণে আমি এদেরকে এইভাবে মানে খাওয়ানোর অভ্যাসটা করাইছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওরাই ওদের পেটে লাথি মারার চিন্তা ভাবনা করতেছে। দেখি আর কয়েকটা দিন চেষ্টা করব, যদি ভদ্র না হয় তাহলে বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে ওদের পাখা কাটতেই হবে পুরোপুরি হবে। তখন ওরা মাটিতেই ঘুরে বেড়াবে, আরো ধীরে ধীরে বড় হবে। দিন শেষে লস আমারই হবে, সমস্যা নাই। আর যেটা ভিডিওর শুরুতে বললাম আপনাদেরকে, যে গরু পালন করতে চাইলে সবসময় চেষ্টা করবেন অল্প খরচের ভিতরে গরু পালন করার, তাহলে এখান থেকে আপনারা মোটামুটি একটা প্রফিট আর্ন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার খামারটা কিন্তু স্ট্রং হবে না, ধীরে ধীরে মনে করেন দুর্বল হয়ে যাবে এবং আপনারও কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার মূল টার্গেটটাই হবে আপনার খামারটাকে টিকিয়ে রাখা। খামারটা কীভাবে আপনি পরিচালনা করবেন, কীভাবে গরুগুলো যত্ন আত্তি করবেন, গরুকে কোন সময় খাবার দিবেন, কোন সময় এমনিতেই মনে করেন যে রেখে দিবেন, মানে খাবার টাবার দিলেন না, মানে রিল্যাক্সে শুয়ে থাকলো, ঘুমালো, কোন খাবারটা দিলে গরুর ঘুম ভালো হবে, বা কোন জিঙ্ক খাওয়ালে গরুর শরীরের উন্নতি হবে, বা কোন লিভার টনিক খাওয়ালে গরুর লিভারের অবস্থা ভালো থাকবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আর গরুর পাশাপাশি আমি এদের শখ করে মনে করেন যে দেশি মুরগির পাশাপাশি এদের একটা হলো পাকিস্তানি মুরগি পালন করছি। এটা হয়তো বা পাকিস্তানি হবে, যদিও পাকিস্তানি মুরগি কিন্তু ডিম পারে, কিন্তু এদেরকে পালন করতে হবে ওই 1 বছরের মতন প্রথমে, তারপরে আর ওদের ডিম পাড়া শুরু করবো। তো এটাই আমি এই আশারে আমি একটা মুরগি পালন করতেছি। যদি একটা মুরগি থেকে আমি মোটামুটি ডিম পাই কোনো এক সময়, তাহলে আমি হয়তো কিছু মুরগি কিনবো, তবে আগেই না, আগে একটা দিয়ে দেখি কি হয়। আমার দেশি মুরগিও কিন্তু একটাই ছিল, সেই একটা থেকে আল্লাহর রহমতে এখন 14-15টা মুরগি হয়ে গেছে। তবে মোটামুটি সব করে মোটামুটি মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের সব করে মিলে বললাম আর কি। টার্গেট আছে ওই কটা মুরগি থেকে যে কটা হবে হোক, আমি এক্সট্রা হবে কোনো মুরগি কিনবো না। কারণ আমি দেখছি বাইরে থেকে আমি যতবারই মুরগি ক্রয় করে নিয়ে আসছি ততবার আমি লসের সম্মুখীন হয়েছি। তাই এবার চেষ্টা করব যে যে একটা আছে সেই একটা থেকে আমি কি হবে অনেকগুলো মুরগি বানাতে পারি, যেন আমি গল্প করতে পারি যে আমার একটা মুরগি ছিল, একটা থেকে আজ আমার 100টা মুরগি হয়েছে। এটাই আমার বলার ইচ্ছা আছে, এই জন্য আমি অপেক্ষায় আছি। 1-2 বছর একটু সময় দিই ওদের পেছনে, কোনো সমস্যা নাই। আর পাশাপাশি তো ছাগল, এখন ছাগল নিয়ে মনে করেন যত টানা হেঁচড়া, ছাগল হয়তো থাকবে না। ছাগল 2-1-এর মধ্যে আমি সেল করে দেবো, উপায় নাই। রাখলেও হয়তো একটা রাখতে পারি বা নাও রাখতে পারি, ঠিক ঠিকানা নাই। আসলে ছাগলের প্রজেক্টে লাভ বলতে কোনো কিছুই নাই। ছাগল পালন করলে 1-150 ছাগল পালন করতে হবে, সোজা কথা 1 থেকে 150 পিস ছাগল পালন করতে হবে। তার মধ্যে না হলেও 60 পিস মেয়ে ছাগল থাকতে হবে। আর সেই মেয়ে ছাগল থেকে যেগুলো বাচ্চা হবে সেগুলো মিলায়ে 1-150 পিস ছাগল আপনার পালন করতে হবে। এবং আপনার চরণভূমি থাকতে হবে, ঘাসের জন্য 15 থেকে 20 বিঘা একটা জমি থাকতে হবে। সব কিছু মিলে যদি আপনার যদি গোল চক্কর থাকে বড় মাপের, তাহলে আপনি ছাগলটাকে পালন করে ভালো মানে অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়া আপনারা এই ঘরোয়াভাবে যদি ছাগল পালন করেন ওই লাভ হবে না, তবে লসও হবে না, বা লসও হতে পারে, বলা যায় না। তবে বুদ্ধি করে যদি ছাগল পালন করতে পারেন 5-6টা, আমি আপনাদেরকে একটা সহজ একটা বুদ্ধি দেই। যদিও আমি এটা এখন ট্রাই করিনি, তবে মাথার মধ্যে হুট করে চলে আসলো। এই যে দেখেন না হাড্ডি সার পালন, মানে দেখা যাচ্ছে যে রিজেক্ট হাড্ডি যে গাভিগুলো আর আছে আর কি, এগুলো যে মানুষ কিনে নিয়ে এসে যে ফ্যাটেনিং করে যে কষা কাছে বিক্রি করে। তো আপনারা যদি চান 6 থেকে 7 পিস ধরে লম্বা ছাগল, মানে যেগুলো দাঁত হয়ে গেছে 6 দাঁত 4 দাঁত 2 দাঁত, মানে ভাগে যেরকম পাইলেন সেরকম নিয়ে আসলেন, একটু লম্বা চওড়া দেখে হাড্ডি দেখে নিয়ে এসে সেগুলোকে একসাথে কৃমিনাশক ইঞ্জেকশন করলেন, করে ভিটামিন খাওয়ানোর পরে 3 মাসের টাকা নেবে। 3 মাস আপনারা যদি মনে করেন ভরপুর খাবার দিতে পারেন, দেখবেন যে ওদের শারীরিক স্বাস্থ্য ভালো হয়ে যাবে এবং ওদেরকে আপনারা চাইলে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন কষায়ের কাছে। এটা হলো প্রথম ধাপ। আর দ্বিতীয়ত ধাপ আরেকটা আছে, সেটা করতে পারবেন। সেটা হচ্ছে এই যে হাড্ডি কিছু ছাগল কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে সেগুলোকে কী করলেন, কৃমিনাশক করলেন, তারপরে ভিটামিন খাওয়ালেন, তারপরে
বেশি না 3টা মাস পালন করবেন, দেখবেন যে আপনার ছাগল মোটামুটি ভালো স্বাস্থ্য হয়ে গেছে। আপনারা চাইলে কষার কাছে বিক্রি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। কারণ আমি 3 মাস পালন করলাম, তো 3 মাসে দেখলাম যে আমার হাড্ডি ছাগলগুলো ভালোই মোটা আছে, কিন্তু দুঃখজনক বিষয় আমি পাটা দিয়ে এলিছি গাভিনও হয়ে গেছে, তাই আমি কষা কাছে বিক্রি করলাম না। এখন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, যেহেতু খাবারটা দিয়েই দিলাম, আর এদেরকে পালন করতে যেয়ে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, বাসায় যদি খড় না থাকে তাহলে এদেরকে পালন করাটা খুব কঠিন একটা অবস্থা হয়ে যায়। যার বাসায় পর্যাপ্ত পরিমাণের খ্যার আছে তার কোনো পেইন নাই গরু পালনের ক্ষেত্রে। আর আমার বাসায় খড় নেই, আজকে বিশেষ করবে না, আজকে আমার বাসায় একটা দানা খ্যার নাই। আমি যে এদেরকে কি খাওয়াবো আমি কিছু বুঝতেছি না, মাথা আমার পুরো হ্যাং হয়ে আছে, কি করবো কোনো কিছু মাথার মধ্যে খেলতেছেই না। খ্যারার আগে বলছিলাম খ্যার দিয়ে যাইতে, ওর কোনো খবরই নাই। তা এখন অপেক্ষায় আছি, সে যদি দিয়ে গেল তো আলহামদুলিল্লাহ, কালকে সকালে আমি খাবার দিতে পারতেছি খ্যার। না হলে এখন কোনো একটা ব্যবস্থা নিতেই হবে, কোনো অপশন নাই। আর আমার এই গোয়াল ঘরটা বানাতে কিন্তু আমারই কোটি টাকা খরচ হয়নি বা লাখ টাকা খরচ হয়নি, আমি হাজারের মধ্যে আমি কমপ্লিট করছি। তেবলি 1,000 টাকা না ভিউয়ার্স, মোটামুটি 30 থেকে 35,000 টাকা আমার খরচ পড়ে গেছে এই গোয়ালের পিছনে A to Z কমপ্লিট করতে। আপনারা কমপ্লিট করতে গেলে 50,000 টাকা খরচ মানে পড়তে পারে, কারণ আমার ইটাগুলো ছিল আমার বাড়ির ইটা। মিস্ত্রি খরচ, সিমেন্টের খরচ, লেবারের খরচ, আবার টিন কাঠ এগুলো মিলিয়ে আমার ওই বাড়িতে পড়ে গেছে 35,000 টাকা। আর এই গরুগুলো কেনার পরে গরুগুলোর পেছনে মোটামুটি ভালোই খরচ হচ্ছে। শুরুতে একটা খরচ হলো কি, কিনে নিয়ে আসার পরে ক্রিম ইঞ্জেকশন করে নিলাম। আবার একটা গরু দেখছিলাম যে ফাঙ্গাস হয়েছে শরীরে, চুলকানি, তো সেটাকেও ইঞ্জেকশন করে নিলাম। তার পাশাপাশি আরও 2টা গরু, সেই 2টাকেও ইঞ্জেকশন করে দিল ডাক্তার। মোটামুটি এগুলো নিয়ে আমার একটা ভালোই খরচ হলো। আবার ভিটামিন কিনতে হলো, সেখানে কিছু খরচ হলো। লিভারটনিক কিনতে হলো, সেখানে কিছু খরচ হলো। আবার এই যে এটা হলো একটা ব্যাড সিজন, এই সিজনে মনে করেন যে গরুর খাবারের দামটা একটু বেশি হয়, যেমন ঘাসের দামও বেশি, খ্যারের দামও বেশি। তো এখন এই কারণে এগুলো একটু বেশি দাম দিয়ে কেনা লাগতেছে, সেখানে একটু লস খাচ্ছি। আর 10 থেকে 12 দিন বা 15 থেকে 20 দিনে এর ভিতরে মনে করেন যে যখন কাটামারির ধান কাটা শুরু হবে, মানে আমনের ধান কাটা শুরু হবে, তারপরে দেখবেন যে খ্যারের দামটা কমে আসবে। আর তখনই বুদ্ধিমানেরা, যাদের আবাদ নেই, যাদের মনে করেন যে কিছু টাকা পয়সা আছে, তারা মানে খ্যার কিনে রাখবে। তা আমারও ইচ্ছা আছে যে আমি খ্যার কিনে রাখবো। তাছাড়া এভাবে গরু পালন করা সম্ভব না, কারণ এখন হিসেবই হতে হবে। বিয়ে শাদী করছি, এখন ওই ভুং ভাং করে খরচ করে লাভ নাই। এখানে পরিশ্রম করা হচ্ছে, এখান থেকে 2 টাকা লাভ করতে হবে, এই আশা নিয়েই খরচ করতে হবে। এটা হলো 10 কথার এক কথা। তাছাড়া এই প্রজেক্টে মনে করেন যে কোনো কিছুই করা সম্ভব না। গ্রাম অঞ্চলের মানুষেরা কিন্তু তেমন একটা খরচ করে না এদের পিছনে। বাড়ির ধানের গুঁড়া, তারপরে হলো বাড়িরই ধানের খ্যার, তারপরে যখন মাঠ ফাঁকা থাকে তখন সেই মাঠে নিয়ে যেয়ে গরুদের বেঁধে রেখে আসা হয়, সেই মাঠে গরুরা আবার ঘাস খায়। এই বিভিন্নভাবে মনে করেন যে গরুদেরকে পালন করে, যার কারণে খরচ একটু কম হয়, লাভও ভালোই হয়, এবং সে লাভের টাকা দ্বারা তারা ভালোভাবে চলতে পারে। যাই হোক ভিউয়ার্স, সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।